আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের ৬৬তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় বাবা-মা এবং টিনেজ সন্তান পারস্পরিক সম্পর্কের নানা বাঁক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মার্দিয়া মমতাজ, প্রকৌশলী এবং প্রভাষক। ম্যামকে সালাম জানিয়ে এবং দর্শকদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমাদের ডিলেড স্টার্টের জন্য সরি বলে নিচ্ছি সবার কাছ থেকে। আমাদের আজকের যে কোয়েশ্চেনটা এটা আমাদের আজকে যে টপিক এটা সম্ভবত এই বছরের শেষ প্রশ্ন শেষ টপিক হবে আরকি। শেষ প্রোগ্রাম হবে। তো সেটাকে মাথায় রেখে দর্শকদের খুব সুন্দর পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করব। শুরুতেই আমাদের আজকের টপিক নিয়ে একটু শুরুর কথা রাখার জন্য অনুরোধ করছি। প্লিজ ম্যাম। জি, থ্যাংক ইউ নাসিবা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে বছরের শেষের টপিক হিসেবে এটা বেশ সিগনিফিক্যান্ট একটা টপিক আমি বলবো। কারণ 2024-এ আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা আমাদের সন্তানদের একটা বিশেষ করে টিনেজ বাচ্চাদের একটা নতুন একটা রূপ দেখতে পেয়েছি, তাই না? তো এটার জন্য আমি আমার মনে হয় এখানে নতুন করে আর ভূমিকা দেওয়ার কিছু নাই। তো এখানে আমরা যেই বিষয়টা নিয়ে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে খুব ন্যারো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাবা-মায়ের সাথে এই টিনেজ বাচ্চাদের সম্পর্কটা কিরকম? আমরা দেখেছি যে বাংলাদেশের রিসেন্ট আন্দোলনের পরেও এটা নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছিল। আমরা দেখেছি আমাদের যেই বাচ্চাদেরকে আমরা আম অনেক বলে কয়েও একটা কথা শোনাইতে পারি না, একটা পড়াশোনার কথা শোনাইতে পারি না। তারা আবার এরকম একটা জায়গা পেয়ে খুব আনন্দের সাথে খুব enthusiasm নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। প্রতিদিনের খবর রাখছে। আমাদের চাইতে ওরা নিউজ আপডেটস বেশি রাখছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা এই বছরটার শেষে একটু নতুন করে এই সম্পর্কটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। তো সেটার জন্য আমি একাডেমি 21 এর কাছে কৃতজ্ঞ এরকম একটা সুন্দর একটা টপিক বাছাই করার জন্য। আসলে ম্যাম আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থার সাথে খুবই রিলেটেবল এবং খুবই অ্যালার্মিং একটা টপিক বলে আমার কাছেও মনে হয়। কারণ আসলে আমাদের 2024-এর আন্দোলনটা কিন্তু অনেকটা এখনকার ইয়াং জেনারেশনই বয়ে নিয়ে গেল আর কি। তো রাইট। প্রথমে যেটা আমি একটু প্রশ্ন করতে চাই যে আমরা টিন এজ বলতে আসলে কোন এজ গ্রুপের বাচ্চাদেরকে বোঝাচ্ছি এবং এটা কেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার লাইফে এই এজ টাইমটা আর কি। জি। আচ্ছা। টিনেজ বলতে আমরা আসলে যেই সময়টাকে বোঝাচ্ছি যেটাকে আমরা বাংলায় বলি বয়ঃসন্ধিকাল। হ্যাঁ? ইংলিশে এইটাকে ধরা হয় হচ্ছে 13 থেকে 19। তো এগুলার পেছনে টিন আছে দেখে এটাকে টিনেজ বলা হয়। যদিও এখনকার অবস্থা আমার মনে হয় এটা আমরা যেটাকে আগে আর্লি টিন বা প্রি-টিন বলতাম, তখন থেকেই বাচ্চাদের এই চেঞ্জ গুলো শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা ধরতে পারি 11 থেকে 18-19 পর্যন্ত ওদের যে শারীরিক, মানসিক ব্যক্তিত্বের পরিবর্তনগুলো ঘটে এই সময়টাকে আমরা টিনেজ হিসেবে অ্যাড্রেস করতে পারি। আচ্ছা। এর মাঝে বলে রাখতে চাই আমাদের দর্শকদের মধ্যে এরকম এক্সপেরিয়েন্স থাকে টিনেজ বাচ্চাদের সাথে কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার করে থাকেন আমাদের সাথে শেয়ার করলে আমরা খুবই খুশি হব এবং আজকের যে টপিক এটা নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমাদের ম্যাম সেটার অ্যান্সার করে দিবেন ইনশাআল্লাহ। এখন যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই এজ গ্রুপটা একটা মানুষের লাইফে সেটা একজন অ্যাডাল্ট হইতে পারে বা সদ্য এই এজ থেকে বের হওয়া একটা মানুষ হতে পারে। তার লাইফে এই টাইম ল্যাপসটা কেন ইম্পর্টেন্ট? কেন সিগনিফিকেন্ট আরকি? জি। জি। আ আসলে মানুষের জীবনের প্রত্যেকটা সময় ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এই সময়টা একটু ইম্পোর্টেন্ট মানে কি? এই সময়টাকে আমরা একটু vulnerable হিসেবে দেখি। তাই না? আ এই সময়টাতে আবার আমাদের সাপোর্টের ধরনটাও বদলাতে হয়। যেমন ১০ বছর পর্যন্ত আমরা একটা বাচ্চার কেয়ারার থাকি। হ্যাঁ? ওর নিজে বসার ক্ষমতা থাকে না। শুরুতে শুয়ে থাকে, শুধু বসতে পারে না। হয়তো উল্টাতেও পারে না। ১ম ২ মাস আমরা একটা বাচ্চাকে আ উম আ উল্টাতেও দেখি না। আস্তে, আস্তে এরপরে দেখি যে ও একটু করে বিছানায় একটু গড়াতে পারছে।
এভাবে আস্তে আস্তে বড় হয়, তাই না? তো ওই সময়ের নির্ভরশীলতাটা হচ্ছে ১০০% শারীরিক নির্ভরশীলতা। কারণ হচ্ছে তাকে তখন অনেকগুলো জিনিস করেই দিতে হয়। আস্তে আস্তে যখন আমরা যেটাকে বলি হচ্ছে কিশোর, কিশোর বয়সের আগে শিশু বলি যে বাচ্চারা হাঁটতে শিখে, এটা ওটা ধরে, সবকিছু মুখে দিচ্ছে, ময়লা খাচ্ছে, হ্যাঁ? তো ওই সময়টাতে গিয়ে আরেক ধরনের দেখে রাখতে হয়। হ্যাঁ, তখন আমরা যে বাচ্চাটাকে কোনোভাবে একটু আলগা রাখি, যে আলাদা রাখি, একটু নিরাপদে রাখি, চোখে চোখে রাখি, হচ্ছে। কিন্তু টিনেজটা খুব অদ্ভুত একটা বয়স, হ্যাঁ? এই বয়সটাতে যেহেতু ওর ব্যক্তিত্বটা তৈরি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভবিষ্যতে ও কেমন মানুষ হিসেবে তৈরি হবে, সেই মানুষটা তো টিনেজে আস্তে আস্তে ওর মধ্যে সেই ছাঁচটা দেখা যাবে। হুম? আমরা হয়তো একটা বাচ্চাকে আ ছোটবেলায় দেখে মনে করি যে এত কথা বলে, এত চঞ্চল। দেখা যায় টিনেজে গিয়ে একদম বদলে গেছে। আসলে ওর ব্যক্তিত্বটা এটা। সে হয়তো ছোটবেলায় কাউকে পছন্দ করে বা কারোর মতন যার কাছে ছিল তার মতন করে রিফ্লেক্ট করতে গিয়ে সে ওইভাবে ছিল। কিন্তু এই বয়সটাতে, টিনেজ বয়সটাতে তার ব্যক্তিত্বটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এই সময়টার সাপোর্টটা কেন আলাদা? আমরা যদি ছোটবেলার মতন এই সময়টাতে ওদেরকে খুব আগলায় আগলায় রাখি, তখন আমরা আবার ক্ষতি করে ফেলবো। হ্যাঁ? আমি একটা এই প্রসঙ্গে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে একটা বাচ্চা একদিন ওই যে একটা পাখির ডিম ভেঙে বাচ্চাটা বের হচ্ছিল। তো একটা বাচ্চা তাকায় তাকায় দেখছে, তো ওর অধৈর্য লাগছে যে কতক্ষণে বাচ্চাটা বের হবে। ডানা দিয়ে ভেঙে ভেঙে ডিমের খোসাটা ভাঙছে। তো একটু ভেঙে দিছে। তারপর দেখা গেল যে পাখিটার একটা ডানা শক্তিশালী হয় নাই। সে উড়তে পারছে না। হুম? এটার মানে হচ্ছে যে যতক্ষণ তার ওই ডানাটার ওই শক্তিটা না হবে, অথবা যখন তার ওই ডানাটার ওই শক্তিটা হবে, তখন ওইটা দিয়ে ও ডিম ভেঙে বের হবে। এটাই প্রাকৃতিক সিস্টেম। ওইটার আগে যদি আমি তাকে জোরপূর্বক ওখান থেকে বের করে নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি তার ওই ওই গ্রোথটা বন্ধ করে দিচ্ছি। ঠিক একই ঘটনা হয় যখন আমরা একটা টিনেজ বাচ্চার সাথে এই অ্যাক্টিভিটি গুলা করি। তো এই বয়সটা কেমন? এখানে কিন্তু ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ সে তার ব্যক্তিত্বকে চিনছে প্রতিদিন। হ্যাঁ? একটা অন্ধ মানুষকে যদি একটা মূর্তি দেওয়া হয়, একটা বড় একটা কিছুর প্রতিকৃতি দেয়া হয়, সে যেটা করবে যে প্রতিদিন একটু একটু করে জায়গা দেখবে যে আচ্ছা এখানে কিরকম? এখানে একটু গর্ত, এখানে একটু ফুলা। আচ্ছা তাহলে এটা এরকম, হ্যাঁ? তাহলে এই বাচ্চাটা নিজেকে কিন্তু সেভাবে চিনছে। এই সময়টাতে তার ভুল করার সম্ভাবনাও বেশি। এই সময়টাতে তার হরমোনের সার্জ হচ্ছে। সে এই সময়টাতে অনেক বেশি মেজাজ দেখিয়ে ফেলছে। আবার এই সময়টাতে তাকে হাঁটি, হাঁটি পা করে তাকে পথ দেখায় দেওয়ার মতন অবস্থাও নাই। তাহলে সে বিরক্ত হচ্ছে। হ্যাঁ? তো এইটা একটা পুরাপুরি একটা অনিশ্চিত একটা যাত্রা। আমি বলব বাচ্চাদের জন্য তো বটেই, বাবা-মার জন্যও একটা অনিশ্চিত যাত্রা। অনেক সময় আমরা বুঝতে পারি না যে 100% সদিচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বাচ্চাটাকে বাচ্চাটার কাছে গ্রহণযোগ্য হতে পারছি না। বাচ্চাটা আমাকে পছন্দ করে না বা আমার কথা শুনতে বলে কি অসহ্য লাগে। হ্যাঁ? তাইলে এটা কেন হচ্ছে? আমরা কি করব? আমাদের কাছে এই ব্যাপারগুলো মাঝে মধ্যেই আসছে। তো কথাটা হচ্ছে এটাই যে আমরা এই সময়টাকে কেন আলাদা করে আইডেন্টিফাই করছি? কারণ এই সময়টাতে শুধু পরিবর্তন না, এই পরিবর্তনগুলা তার ভবিষ্যৎ তৈরি করবে। এরকম একটা পরিবর্তন, এরকম কিছু পরিবর্তন আসছে। সুতরাং এই সময়টা ইম্পোর্টেন্ট। এই সময়টায় তাকে দেওয়া সাপোর্ট গুলাও ইম্পোর্টেন্ট। ধন্যবাদ ম্যাম। আহ, একটা প্রশ্ন যেটা আপনার কথার মধ্যে দিয়ে আমার কাছে আসছিল, মাথায় আসছিল বারবার, যে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে যে বয়সের যে টাইম ফ্রেমটা আমরা তৈরি করে দিলাম, এই বয়সে কিন্তু অনেক মানুষকে অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় অনেক রাজা বাদশাদের তাদের উত্তরসূরিরা এই বয়সে এসেছেন, অনেক সুলতানের বাচ্চারা এসেছেন। তো আমরা এখনকার জেনারেশনকে যেভাবে প্যাম্পার করছি বা যেভাবে সাপোর্ট দিচ্ছি, এটা কি একটু এক্সাজারেটেড কিনা? কিংবা হচ্ছে যে এটা কি এমন যে এখনকার বাচ্চাদেরকে আমরা তেমন একটা স্বাধীনতা না দিয়ে নিজেদের মতো করে তাদেরকে সাজানোর চেষ্টা করছি, আর আগেকার মানুষদেরকে এক ধরনের স্বাধীনতা দেওয়ার কারণে তারা ওই পরিমাণ পরিপক্কতাতে আসছিল? এটা যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? জি। আচ্ছা।
এটা খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, তাই না? এটা যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো আরো সুন্দর করে বলতে পারতেন। আমার যতটুকু মনে হচ্ছে আমি চেষ্টা করি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এই বয়সটা ইম্পোর্টেন্ট। এখন এইটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, সেইটা কিন্তু আমি সোসাইটি থেকে বের হয়ে এসে করতে পারব না। যেমন আমার দাদা হয়তো ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন। হুম? আমার দাদির হয়তো বিয়ে হয়েছিল এরকম ১৪-১৫ বছর বয়সে। হ্যাঁ? She was a teenager. কিন্তু এই একইটা যদি আমি বলি যে না আমি ওই সোসাইটিতে ফেরত যেতে চাই, ওই সময় সবকিছু ভালো-টালো ছিল। তারপরে আমি জোর করে আমার বাচ্চার সাথে এটা করতে চাইলাম। এটা কি ঠিক হবে? বরং এভাবে আমরা চিন্তা করি যে এইভাবে একটা বাচ্চাকে আমি আইসোলেট করে ফেলছি তার চারপাশ থেকে, তাই না? একটা ব্যাপার হচ্ছে আমাকে পারিপার্শ্বিকতা মাথায় রাখতে হবে। হুম? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বিষয়েই এক্সট্রিম ভালো না। হ্যাঁ? আমি হয়তো এমন শাসন করছি যে এই বাচ্চাটা ওই যে মেরুদণ্ডটাই গ্রো করলো না। তার ব্যক্তিত্বটাই তৈরি হইল না। সে হয়তো ২৫ বছর বয়সে গিয়েও আমাকে এসে জিজ্ঞেস করে, "আম্মু আজকে দাওয়াতে যেতে কোনটা পড়বো?" তাই না? আবার এরকম অথবা অনেক আরেকটা এক্সট্রিম আমরা হলো দেখতে পাই আশেপাশে। রাইট। হ্যাঁ, আমরা মামাস বয় বলি, তাই না? অথবা হুম, ওই যে পাপাস পাপাস কি জানি বলে এরা? পাপার প্রিন্সেস। পরী বলে। হ্যাঁ, হ্যাঁ। প্রিন্সেস বলে। হ্যাঁ? এই ২ টাই কিন্তু তার ব্যক্তিত্বের জন্য খারাপ। এটা কিন্তু আদর না। এটা যারা করেন সেই প্যারেন্টদের মনে একটা ফিয়ার থাকে। হুম, হুম, তারা ভালো নিয়তেই করেন। যদি আমরা একদম ভালো কেস গুলাই দেখি যে হচ্ছে পারিপার্শ্বিকতা খুব খারাপ। এখানে মিশতে দিলে খারাপ হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে আলগা করে রাখি। কিন্তু এইটা আমি তো সারা জীবন ওই বাচ্চাটার সাথে থাকবো না। তখন সে কি করবে? তখন সে কার কাছে যাবে? তাই না? আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেহেতু খলিফা বানিয়েছেন তার মধ্যে তার নিজের জীবন পরিচালনা করার যোগ্যতাগুলো দিয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে তাকে গ্রো করতে হেল্প করা। কিন্তু জোর করে একটা ফুল ফুটছে না, আমি এটাকে জোর করে এর পাপড়িগুলো মেলে দিতে পারব না। আমাকে অপেক্ষা করতে হবে। আবার আরেকটা এক্সট্রিম হচ্ছে যে ঠিক আছে আমি এদেরকে কিছুই বলতে চাই না। হুম? আমি এদেরকে কি করতে চাই? ছেড়ে দিতে চাই। ওরা ওদের মতন করে বড় হোক। ওরা ওদের মতন করে মানুষ হোক। ওরা ওর মতন করে নামাজ পড়ুক। আমরা মনে করি যে ওরা ওদের নিজেদের মতন করে পর্দা করুক। হ্যাঁ? যে যখন যেটা চায়। কিন্তু আমার তো তার সামনে এক্সাম্পল গুলা দিতে হবে। নইলে আমার বাচ্চাটাই আমি আমার কাছে আসা এরকম অন্তত ১০ টা কেস বলতে পারবো যেখানে বাচ্চাটাই বলছে যে যখন আমি শুরু করেছিলাম তখন আমাকে কিছু বলে নাই। আমাকেই ১০ বছর বয়সে গিয়ে টি-শার্ট কিনে দিয়েছে। এখন আমি টি-শার্ট পরে বাইরে গেলে আমার সাথে এরকম করে। তাই না? আবার আমাকে একটা সময় বলেছে শুধু পড়ালেখায় ভালো করলেই হবে বাকি আর কিচ্ছু না। আবার একটা সময়ে এসে আমাকে এখন অনেক কথা বলে। হুম, কারণ পিয়ার প্রেশার। হুম, হয়তো কেউ একজন এসে বলেছে, "আপনার বাচ্চাটাকে দেখলাম অমুক জায়গায়, ওকে ভালো লাগে নাই।" ব্যাস। হ্যাঁ? হুম, হুম, তাহলে এই এক্সট্রিম গুলা থেকে আমরা একটু মাঝখানে আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ? আমাদের উদ্দেশ্য থাকবে নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য ভালো বাবা-মা হিসেবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাটার কে আমি ভালো পথগুলা দেখাবো, খারাপগুলা সম্পর্কে সচেতন করব, নিজে তার সামনে একটা রোল মডেল হব এবং তাকে ভালো হওয়ার জন্য ভালোগুলাকে গ্রহণ করার জন্য কি ফ্যাসিলিটি দেয়া উচিত সেটা সচেতনভাবে বা অবচেতনভাবে তাকে দেয়ার চেষ্টা করব। হুম, তাই না? এরপর আল্লাহর কাছে দোয়া করব যে, "আল্লাহ আমার বাচ্চাটা যেন ওইটাই চুজ করে।" হ্যাঁ? যেমন দেখো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ১০ বছর বয়স হইলে তখন বাচ্চাকে নামাজের জন্য মৃদু প্রহার করা যাবে। কিন্তু তার হুম, কাজটা শুরু হইছে কখন? ৭ বছর বয়সে ওকে দাঁড় করাও। হুম, হুম, হ্যাঁ? এখন আমি ওকে ১০ বছর পর্যন্ত কিচ্ছু বললাম না। ১০ বছরে একদম ধরে হাতে নিলে ও নামাজে দাঁড়ায় যাবে? ওর ফজরের নামাজে ওঠার অভ্যাস হবে? ও যখন স্কুলে যাচ্ছে তখন ওর নামাজের কথা মনে থাকবে? তা তো না, সেটাই। তাই না? তাই না? আমি একটা চেষ্টা করব। এরপরে একটা সময় হয়তো একটু বলব যে, "এটা করলে আম্মু রেগে যাচ্ছে, এটা করলে বাবা রেগে যাচ্ছে। এটা করা যাবে না।"
এভাবে আমরা আস্তে আস্তে ওর ভেতরে এই জাজমেন্টটাও তৈরি করে দিতে হবে তো। হ্যাঁ, নইলে তো ও নিজে নিজে পথ খুঁজে পাবে না। হুম। একটা ছোট গল্প আমি শেয়ার করতে পারি। জি। আমার খুব কাছ থেকে দেখা একটা ফ্যামিলি, এবং বাবা মা দুইজনেই খুবই এডুকেটেড, খুবই হাই স্ট্যাবলিশড, মানে আপনার হচ্ছে যে কি বলবো, জবের ক্ষেত্রে খুব হাই স্ট্যাবলিশড আর কি, শুধু ব্যবসা না। তো এরকম হাই এডুকেটেড একটা ফ্যামিলিতে একটা মেয়ে বাচ্চা, সে যখন ক্লাস 6-7-এ উঠলো, তখন তাকে জোর করা হইলো যে তোমাকে হিজাবও পড়তে হবে, তোমাকে আবায়াও পড়তে হবে, তোমাকে বোরকা পরে বের হইতে হবে। তুমি যদি নিচের একটা মানে মুদি দোকানেও যাও, যেটা হয়তো তোমার বাসা থেকে 30 সেকেন্ড দূরে, সেখানেও তোমাকে বোরকা পরে বের হইতে হবে। হুম তুমি হুম তোমার কোনো ফ্রেন্ড সার্কেলে, কোনো গ্যাদারিং এ, কোনো মানে সুন্দর ড্রেস পরে যেতে পারবা না, একদম সাদামাটা হয়ে যেতে হবে। এখন ওই বাচ্চাটার ক্লাস 6-7-এ বয়স কত, 14-15 কিংবা 13। এই বয়সটাতে আসার আগ পর্যন্ত সে হচ্ছে খুব সাজগোজ করতে পছন্দ করে, তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, তার কাপড় চোপড় খুব পছন্দ করে কিনে দেওয়া হয়, সে ওই কালচারটাতে অভ্যস্ত। এখন তাকে হঠাৎ করে যদি একটা খোলসের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হয়, তাহলে ওই বাচ্চাটা নিজেও অনেক স্ট্রাগল করে, এবং বাবা মা যেহেতু তাকে প্রচুর শাসনের মধ্যে রাখছে, সে ওইটা ইচ্ছা করে করছে না। সে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামের আগে, সে আমাদের বাংলাদেশে তো ক্লাস পার্টির একটা মানে হুম হুম রেওয়াজ আছে, যে বছরের শেষের যে ক্লাসটা সেটা একটা অনুষ্ঠান করা হয়। তো যেমন আমি যদি আমার ইনস্টিটিউশনের কথা বলি, তাহলে আমাদের ওখানে ক্লাস পার্টি মানে হচ্ছে ওই দিন সবাইকে নতুন কাপড় চোপড় পরতে হবে, সবাই চকলেট কিংবা হচ্ছে যে ওই যে গ্লিটার কিংবা বেলুন কিছু একটা নিয়ে যেতে হবে, মানে একটা আলাদা ধরনের ঈদের দিনের মতন আর কি। হুম হুম। তো সেইখানে যদি ওই বাচ্চাটাকে বোরখা পরে যেতে বলা হয়, তাহলে ওই বাচ্চার পুরো বিষয়টা, পুরো সিচুয়েশনটা হজম না হওয়াটাই তো স্বাভাবিক। তো সে তখন কি বলতো, সে বলতো যে আমি খালি এই বাসাটা থেকে বের হই, মানে আমি তো একটা সময় ভার্সিটিতে উঠবো, বা একটা সময় তো আমি কলেজে উঠবো, আমি খালি ভার্সিটিতে উঠি, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। রাইট। তো এরকম হাই এডুকেটেড, যেখানে বাবা মা দুইজনেই অনেক অনেক ডিগ্রি তাদের, তারা দুজনেই নিজস্ব ক্যারিয়ারে অনেক অনেক সম্মানিত মানুষজন, তাদের বাচ্চা কিসের জন্য এই ধরনের কথাবার্তা বলবে? এটা হয়তো আমরা যখন বাইরে থেকে দেখছি, আমরা বলতেছি যে আচ্ছা বাচ্চাটা তো বেয়াদব হয়ে গেছে, কিংবা রাইট। বাচ্চাটা তো শাসন কাজে দিচ্ছে না, সে তো হাতের বাইরে চলে যাচ্ছে, সে তো ডিরেইলড হয়ে যাচ্ছে। কিন্তু হুম। এইটার পিছনে যে কিছু প্যারেন্টিং মিস্টেক আছে, এটা তো আমরা বাইরে থেকে কেউ খেয়াল করি না। বাবা মা এক্স্যাক্টলি। হয়তো বলছে যে আমি তাকে এত পড়াই কি লাভ হইলো, আমার তার পিছনে এত টাকা খরচ করে কি লাভ হইলো, আমার তাকে এত প্যাম্পার করে কি লাভ হইলো, আমার এতদিন আমার কথার বিরুদ্ধে, একটা কথার বিরুদ্ধে না যাওয়া মেয়ে কিভাবে কিভাবে এখন এসে আমাকে এই ধরনের কথাবার্তা বলে। এখন আমরা তো ওই বাচ্চাটার সাইকোলজির ভিতরে ঢুকছি না। রাইট। এবং আমি দেখছি, হ্যাঁ। শাস্তি দেয়া হচ্ছে যেগুলো, এগুলা দিয়ে আরো দূরে সরে যাচ্ছে বাবা মা, তাই হুম। না? এখন এইটার জোর কারণে করার সে কারণে। বলছে তার নামাজ পড়তে ভাল লাগছে না, তার বাইরে রাইট। পড়া করতে রাইট। ভাল লাগছে না। সে শুধু ওই বাসাতে, ওই বাসার গণ্ডি থেকে বের হওয়ার দিনের জন্য অপেক্ষা করছে। ইস। তাহলে এইটা তো কোনোভাবেই তাকে দাওয়াতি কাজ করাও না, তাকে ধর্মের মধ্যে নিয়ে আসাও না, তাকে ধর্মের বিভিন্ন ধরনের কাজকর্মের প্রতি আকৃষ্ট করাও না, বরং আরো দূরে ঠেলে দেওয়া। রাইট। এখন এই বাচ্চাটাকে যদি ওই যে যেমন ইসলামে বলা হয় যে 7 বছর থেকে তোমরা তার সামনে নামাজ পড়ো, তাকে রাইট। দেখাও যে আমার আশেপাশের যারা বড় বড় মানুষ আছেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং বাইরে যখন যান তখন মেয়েরা হিজাব পরেন, ছেলেরা অনেক মার্জিত পোশাক পরেন। তাহলে না সেই বাচ্চাটার যখন 10 বছর, 12 বছর, 13 বছর বয়স হবে, সে বুঝবে যে না, আমার শর্ট প্যান্ট না, আমার অন্ততপক্ষে 3 কোয়ার্টার পরা উচিত রাইট। ছেলেদের জন্য, কিংবা মেয়েদের জন্য আমার হাফ হাতা না, অন্ততপক্ষে ফুল হাতা পরা উচিত। মানে আমি যদি নিজের ইয়ে বলি, আমার আমার আব্বু হচ্ছে আমাকে প্রথম বোরখা কিনে দিয়েছিলেন আমি যখন ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ আমার বয়স 12 বছর, কিন্তু আমি ওই বোরখাটা হাতে পাওয়ার পরে আমি এই পরিমাণ খুশি হয়েছিলাম, আমার এখনো মনে আছে, বোরখা পরে আয়নার সামনে যে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে আসলেই আমি এখন থেকে বাইরে বোরখা পরতে পারবো, আসলেই সুন্দর করে বাইরে পর্দা করতে পারবো। তো এই দুইটা প্যারেন্টিং এর মধ্যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছিলাম। আমার কথাটা একটু লম্বা হয়ে রাইট। গেল, রাইট। আমার রাইট। সাথে না, দুঃখিত। শিওর। এখন আমি এই প্রশ্নটাকে এখানেই শেষ করে দিতে চাই না। মনে হুম করো আমরা একটা টেস্ট কেস ধরি।
হ্যাঁ, হুম, এই হুম, বাচ্চাটাকে যদি আমরা একটু রিওয়াইন্ড করে পিছনে যাইতে পারতাম, হুম, আমরা কি করলে তার থেকে আরেকটু বেটার রেজাল্ট আশা করা যায়, এটা যদি চিন্তা করি, আমি তাহলে তোমাকে বলতে পারি যে ১ম কথা হচ্ছে, এ বাচ্চাটা কি আল্লাহকে চিনে? হুম, ও কি আল্লাহর প্রতি ভালোবাসাটা নিজের ভেতরে ফিল করে? হুম, এটা ফিল করানোর অনেক উপায় আছে। হুম, হ্যাঁ? আমরা যখন মানুষকে বলি, দেখবা আমরা যখন কোনো ডিক্টেটরকে দেখি, ডিক্টেটর বারবার মানুষকে স্মরণ করায় দেয়, "আমি তোমাদেরকে অমুক জিনিস দিয়েছি।" হুম, তাই না? হ্যাঁ? কিন্তু আল্লাহ সূরা আর-রহমানটা যদি দেখি যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বারবার মনে করায় দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে কি, কি দিয়েছেন। কি, কি দিয়েছেন? হুম, আমি তোমাদের জন্য বৃষ্টি ঝরাই, আমি তোমাদের জন্য গাছ উঠাই। তোমরা বীজটা রাখো, কিন্তু এরপর গাছটা উঠায় কে? তোমরা না আমি? কি হুম, সুন্দর করে বলছেন, তাই না? হুম, এই যে বৃষ্টি হয়, তারপরে সেটা থেকে গাছে পানি পৌঁছায়, এটা কে করে? তোমরা না আমি? আজকে যদি আমি আকাশটা বন্ধ করে দিই, তোমরা পানি কই পাবা? তারপর তুমি আয়নার সামনে দাঁড়াও, অথবা তুমি সারা পৃথিবীটাতে দেখো, কোথাও কোনো খুঁত দেখতে পাও? হ্যাঁ? আমরা যখন একটা বাচ্চাকে রিডিং পড়া শিখাই, তখন আমি কেন তাকে এগুলা গল্প বলতে পারি না? হুম, যেন ও নিজেকে, আমি যখন নাই, তখনও ও নিজের ভেতরে আল্লাহকে ফিল করবে যে আমাকে না একজন বানাইছে। হুম, টিনেজের কথা ধরো, যখন আস্তে, আস্তে তো মানুষের কনশাসনেস বাড়ে, ওই সময় দেখবা বাচ্চারা আমি জানি না তোমার নিজেরও এখনো টিনেজ পার হইছে কিনা আসলে। যে, যে এটা কি বাচ্চারা একটা দেখবে ওই সময় কনস্ট্রাকটিভ ইনসাল্ট ছিল? হ্যাঁ, হ্যাঁ। এটা একটা কনস্ট্রাকটিভ ইনসাল্ট ছিল মনে হয়। না, কারণ আমি এখন যে কথাগুলো বলব এগুলো সাধারণত আমরা বাবা-মারা খুব কথা বলি এগুলা নিয়ে। জি। দেখবো ওরা বাথরুমে সময় কাটায় বেশি। Why? হুম, কারণ হুম, ওরা আয়নার দিকে তাকায় থাকে। হুম, হুম, খুবই স্বাভাবিক। তুমি একটা নতুন ফোন কিনলে ওটার দিকে তাকায় থাকো না? হ্যাঁ। ও তো ওকে দেখছে যে আমি বদলাচ্ছি। আমার বাসায় কেউ ফোন করলে এখন বলে যে কি আ আমার আম্মুর নাম বলে, "হ্যাঁ, এটা কি অমুকের মা নাকি?" আমার আম্মুকে হুম, বলে ভুল করে। কারণ আমার কণ্ঠ গ্রো করছে। আমার শারীরিক চেঞ্জ হচ্ছে। এগুলো তো সুন্দর। এইটার হুম, সাথে কি আমি ওকে আল্লাহর সম্পর্কটা পাঞ্চ করে দিচ্ছি? হুম, হুম, সাথে, সাথে ওর মনে হবে আল্লাহ আমাকে এত সুন্দর বানাইছে। সেটাই। আল্লাহ আমার এই চেঞ্জ গুলা দিচ্ছে যেন আমি আস্তে, আস্তে একটা গ্লোরিয়াস বড় মানুষ হয়ে যাচ্ছি। হুম, হুম, হ্যাঁ? আমাদের ১ম কাজ এই জিনিসটা একটা বাচ্চাকে মনে করায় দেওয়া। হুম, এবং হুম, এটার জন্য অপেক্ষা করার দরকার নাই টিনেজ পর্যন্ত। এটা হুম, হুম, অনেক আগে কাজ শুরু হবে। হ্যাঁ? আমরা আমরা আমি নিজে পড়বো আর ওদেরকে গল্প বলব। আমি বলব যে, "ঠিক আছে, একটা তেঁতুলের বিচি নাও, গাছে বুনো, দেখো তো গাছ ওঠে নাকি? কে করতেছেন এই কাজটা?" হুম, হ্যাঁ, মাদার নেচার তো আসলে কেউ না আল্লাহ ছাড়া, তাই না? ওরা স্কুলে মাদার নেচার শিখে। এটা এক। দ্বিতীয়ত, এখন জিজ্ঞেস করি আমার বাচ্চাকে যে, "এই যে আল্লাহ আমাকে দিচ্ছেন, এগুলা করে দিচ্ছেন, আমাকে এত কিছু দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন?" আমি ওকে ৬ মাস এই প্রশ্নটা করতেই থাকি। প্রতিদিন ও নতুন, নতুন জবাব দিবে। হুম, আমি হুম, ওর সাথে সেগুলা নিয়ে কথা বলি। যে, "হ্যাঁ, তোমার কথাটা মনে হয় ঠিক। আচ্ছা আমার কেন জানি মনে হয় তোমার এই কথাটা ঠিক নেই। তুমি আরেকটু এটা এভাবে চিন্তা করো।" ঠিক হুম, আছে? তাহলে আস্তে, আস্তে আমরা একটা উইন্ডো ওপেন করলাম। ও ওর গ্রো আপ এর জায়গাটাতে আমাকে একটা সাপোর্ট হিসেবে পাচ্ছে। এটা ঠিক সিঁড়ি না, জানো? এটা হচ্ছে সিঁড়ির পাশের দেয়ালটা বা রেলিংটা। হুম, 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 হ্যাঁ? হুম, সিঁড়িটার কাজ ওকে ওর হরমোন করে দিবে। সিঁড়িটার কাজ ওকে সোসাইটিও করে দিবে। কিন্তু আমি একটা রেলিং এর মতন, আমি দেয়ালটার মতন। দেখবা কোন একটা জায়গায় রেলিং ছাড়া একটা সিঁড়ি দেখলে উঠতেছি না কিন্তু পায়ের তলা কেমন শিরশির করে। হুম, তাই না? কেমন জানি লাগে মনে হয় আল্লাহ কেউ যদি উঠতে চায় তাহলে তো পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ওকে একটা ভরসা দিতে পারি যে যেকোনো সময় তুমি আমার কাছে যেকোনো কিছু জিজ্ঞেস করবা। হুম, এরপরে দেখবা একটা বাচ্চা নিজে, নিজে জিজ্ঞেস করে যে, "তুমি যে বোরখা পরো, আমার স্কুলের আমার ফ্রেন্ডের আম্মু বোরখা পরে না। উনি কি তাহলে আল্লাহকে চেনে না? উনি কি হুম, দোজখে যাবে?" হুম, হুম? তখন আমাদের আস্তে, আস্তে এই যে উইন্ডো গুলা খুলল। আমরা আস্তে, আস্তে বললাম যে, "বাবারে আমি জানি না দোজখে যাবে কিনা। কিন্তু আল্লাহ তো খুশি হবে না রে মা।" হুম, হ্যাঁ? বা তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমার আমার নিজের জীবনের টিনেজ এর গল্পগুলা, ফেইলিউর গুলা নিয়ে আমি গল্প করতে পারি।
যে জানো আমি এই জিনিসটা আগে বুঝি নাই। তারপরে এমন একটা খারাপ লাগছে যে ইস যদি আগে বুঝতাম। হুম? তাহলে আদেশ দেওয়ার বয়সের বহু আগেই আমি ওর ভেতরে কিছু ফিল্ড তৈরি করেছি। এরপর আমি যেটা বীজ দিব সেটারই তো গাছ হবে। সে তো বীজকে না রিফিউজ আগে করবে তো না। হচ্ছে মানে সার দিয়ে তারপরে জিনিসটাকে আরো এক্সাক্টলি আমি নরম করছি। আমি নার্চার মাটি গুঁড়া করে করছি। মাটিটাকে ফার্টাইল পর্যায়ে আনতে হবে। রাইট। আমি আমি গুঁড়া করলাম, আমি পানি দিলাম। এটা একদম রেডি। হুম হুম আমি জানি হয়তো ৮০ টা কেস এরকম হবে, বাকি ২০ টা অন্যরকম হবে। হ্যাঁ? সেটার জন্য আমরা এক্সপার্টের কাছে যেতে পারি। কিন্তু ৮০ টা কেসেই তো আমরা ফেল করে যাচ্ছি। কারণ আমি মনে করছি যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই যে মদ হারাম করেছেন আল্লাহ ৩ ধাপে। হুম পর্দার বিধান এসেছে এরকম অনেকগুলা ধাপে। ১ম এ আল্লাহ শুধু বলেছেন নামাজের সময় ওড়না পড়তে। এবং দেখো যেই দিন ফজরের সময় মহিলারা মসজিদে যাওয়ার পরে শুনল যে বড় ওড়না পড়তে হবে, সেদিন কিন্তু সবার কাছে বড় ওড়না ছিল না। হুম ওনারা বলছেন আমরা এখন কিভাবে মসজিদ থেকে বের হব? আমি তখন বিধান জেনে গেছি এখন তো এটা অমান্য করা যাবে না। হুম তো বাচ্চাদেরকে পাঠাইছে বাসা থেকে গিয়ে বড় একটা চাদর নিয়ে আসবা। আসার পরে তারপর পরে বের হতে। হোয়াট ইস দিস লাভ? হুম তাই না? মদ যেদিন ফাইনালি ১ম এ বলা হইল যে মদ খেয়ে নামাজ পড়বা না। এরপর বলা হইল মদ দিয়ে এই অন্যায়গুলা করে মানুষ নেশাগ্রস্ত অবস্থায়। এরপরে আস্তে, আস্তে হারাম করা হইল। হুম যেদিন হারাম করা হয়েছে সেদিন মদিনার অলিতে গলিতে মানে ওই যে আমাদের মদের বৃষ্টির সময় বন্যা পানি বইছে। উঠে যায় যে, হ্যাঁ? পানি উঠে যাওয়ার মতন অবস্থা গলিতে। কারণ মানুষ সব কলসি উপর করে ঢেলে দিছে। হোয়াট ইস দিস লাভ? এই গ্রোন আপ মানুষগুলা কিভাবে এরকম মাথা নত করে ফেলল? তাদের এই তাহলে ডেডিকেশনটা কই জিনিসটা থেকে কার আসলো মধ্যে আর কি? জি। তাহলে উনারা আল্লাহকে ফিল করতেন। উনারা জানতেন যে এটা করলে আল্লাহ আমার উপর খুশি হবে। তুমি বলো না যে আজকে যদি তোমাকে একটা বড় একটা জায়গায়, একটা সিনেট বিল্ডিং এ একটা প্রোগ্রামে ডাকে। আর বলে যে ওখানে যাওয়ার পরে বলে যে আপনি এই ওড়নাটা পড়লে বা এই ব্যাজটা পড়লে আমরা খুশি হব। আমি তো নিয়ে আগ্রহ করে নিয়ে পড়বো। কারণ এত বড় একটা জায়গা আমাকে একটা মর্যাদা হুম দিচ্ছে, তাই না? তাহলে এই হুম কানেকশনটা যদি আমি ফিল করাইতে পারি এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আমি আগে ফিল করতে হবে। তাহলে আমার বাচ্চার সাথে এই জিনিসটা প্র্যাকটিস করা আমার জন্য আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন, সেই প্লেন দিয়ে একটা বিধান এসেছে আজকের থেকে তুমি আর বাইরে যাইবা না। এটা করি তাহলে হিতে বিপরীত হবে। ২ টা সর্বনাশ হবে। একটা হচ্ছে আমার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। হুম আমি কিন্তু দায়িত্ব পালনের আর সুযোগ পাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তার মনে একটা বিরূপ ধারণা তৈরি হবে। হ্যাঁ? আমরা এখন দেখি যে আমরা কোথাও গেলে মানুষ আমাদেরকে আজব মানে অনেক ধরনের কথা বলে না, "আরে মোটা হয়ে গেছো" অথবা "এরকম কাপড় কেন পরছো?" তখন আমি আসলে কি করি? ওই মানুষটার উপর আমার মনটা বিষিয়ে যায়। এবং সে যখন এই কাজটা ইসলামের দোহাই দিয়ে করবে তখন আমার মনটা ওই মানুষটার থেকেও ফিরবে, ইসলাম থেকেও ফিরবে। আল্লাহ মাফ হুম করুন। হুম হুম তাই না? আমরা ঠিক এই আচরণটা আমাদের বাচ্চাদের সাথে করছি। হুম জি। একটা জিনিস যেটা আমি একটু মাঝে মধ্যে একটা এক্সাম্পল হিসেবে আমার মাথায় আসে সেটা হচ্ছে যে আমাদের বাবা মারা যারা আছেন তারা তো নিজের লাইফে অনেক কি বলবো শর্টকামিংস দেখেছেন বা হয়তো তাদেরকে যারা প্যারেন্টিং এ ছিলেন তাদের অনেক ভুল অনেক এক্সপেরিয়েন্সের প্রবলেম হয়তো তারা প্রত্যক্ষদর্শী ছিলেন দেখে নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে জিনিসটাকে একদম পারফেক্ট ওয়েতে ওনারা করতে চান এবং দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ে কোনো একটা বিষয়ের বাস্তবায়ন ওনারা চাচ্ছেন সেটাকে ইনস্ট্যান্টলি করানোর চেষ্টা করেন কিন্তু আসলে তো হিউম্যান সাইকোলজি বলেন কিংবা হিউম্যান বডি বলেন কোনো কিছুই ইনস্ট্যান্টলি কাজ করে না এক্সেপ্ট মানে যেগুলো হচ্ছে আমাদের নন ভলেন্টারি জিনিসপত্র হুম, তো যেহেতু জিনিসটা ভলেন্টারি একটা কাজ আমি করব নিজের ইচ্ছাতে করব সেই ইচ্ছাটা আমার তৈরি করানোর জন্য পিছনে একটা হোমওয়ার্ক তো থাকতে হবে জি। আমাকে যদি বলা হয় যে হ্যাঁ আজ পর্যন্ত তুমি দুপুর ১২টার দিকে ঘুম থেকে উঠছিলা কালকে থেকে তোমার ভোর ৫টার দিকে উঠে ফজর নামাজ পড়তে হবে তুমি রাত ২টা ৩টার দিকে ঘুমাইতে যাইতা
কালকে থেকে তোমাকে এশার নামাজের ১ ঘন্টা পরে ঘুমায় যেতে হবে। তাহলে আমার বডি তো এটা কোনোভাবেই একসেপ্ট করবে না। বরং আমার মাইন্ড সকালে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার বিষয়ে একটা বিদ্বেষ প্রকাশ করবে ভিতর থেকে। তো ওই যে আপনি যেটা বললেন যে বাবা মায়ের শাসন কিংবা ভালোবাসা কখনোই সিঁড়ির কাজ করে দিবে না, কিন্তু সিঁড়ির পাশের একটা রেলিং কিংবা একটা দেয়ালের কাজ করে দিবে আর কি। ওই এখানে আরেকটা স্টেপগুলো জিনিস একটু বাসায় পার করতে হবে। ইম্পর্টেন্ট, সেটা জি হচ্ছে যে ইসলাম তো আসলে একটু মানুষের কাছ থেকে চায় বেশি। জি ইটস নট অনলি দ্য এক্সটার্নাল অ্যাক্ট। মনে হুম করো একজনকে আমি জোর করে নামাজের উঠা বসাগুলো করালাম এবং নামাজে যেগুলো পড়তে টরতে হয় এগুলো পড়ালাম। একজনকে হুম আমি শুধু বললাম যে তুমি খালি কাপড়টা পেঁচাইলেই হবে, হুম আসলে কি সওয়াব হবে? না। ইসলাম চায় মানুষ বুঝে শুনে করুক। তাহলে এখানে চাপায় দেওয়া বা উম, না বুঝিয়ে তাকে কাজটা করতে বলার আসলে কোনো অবকাশই নাই। তাকে ইন্সপায়ার করতে হবে, সেজন্য নিজে হাতে তুলে নেয়, তাই না? যেমন এখানে আমি কিছু ফ্যামিলির সাথে যখন আমার কাজ করার সুযোগ হয়েছে, এরকম কিছু কেস স্টাডি দেখেছি। আমি কমেন্টে আসবো, মাঝখানে আমাদের কিছু কমেন্ট এসেছে, কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, আহ, কিছু ফ্যামিলির সাথে কাজ করে দেখেছি যে মেয়েরা এখানে যে হিজাবটা পরে, এই হিজাবটা হচ্ছে শুধুমাত্র তাদের হেয়ারকে কভার করার জন্য, চুল কভার করার জন্য। তো আমি এসে তাদেরকে বলছি যে তুমি যে হিজাবটা পরা শুরু করেছো, কেউ হয়তো ১২ বছর বয়সে, কেউ তো ১৫ বছর বয়সে, কেউ তো ১৮ বছর বয়সে এসে হিজাব পরা শুরু করেছে। তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তুমি যে হিজাবটা পরা শুরু করেছো, এটা কি তুমি কোথাও থেকে পড়ে ইচ্ছা করে হিজাব পরা শুরু করেছো, নাকি তোমাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে? বেশিরভাগেরই কাছে আমি যে অ্যান্সারটা পেয়েছি যে আইদার আমার বাবা খুবই কনজারভেটিভ, সে আমাকে হিজাব ছাড়ার বাইরে আসতে দিত না, কিংবা আমার মা হচ্ছে সব সারা জীবন হিজাব পরে এসেছেন, তাকে দেখে আমার হিজাব পরতেই হইতো, আমাদের মহল্লার মানুষজন অনেক আজে বাজে কথা বলতো তাছাড়া। তো কথা হচ্ছে যে হিজাব তো শুধুমাত্র চুলকে ঢাকার জন্য নয়। এখন আমরা যদি এটাকে জেনে করি, আল্লাহ আমাদেরকে কেন পর্দা করতে বলেছেন, এটা যদি জেনে করা হয়, তাহলে তো আমাকে বলতে হবে না যে তোমার হিজাবটা কত লম্বা হওয়া উচিত, কেমন করে পরা উচিত, কতক্ষণের জন্য পরা উচিত, কোথায় কোথায় পরা উচিত, আমার বলারই দরকার নেই। আমি নিজের মধ্যেকার আন্তরিকতা থেকে জিনিসটা করব, তাই না? এক্স্যাক্টলি। একইভাবে ছেলেদের ক্ষেত্রেও সেম, মেয়েদেরও যেমন পর্দা আছে, ছেলেদেরও পর্দা আছে। হুম। আচ্ছা, আমি একটা প্রশ্নে আসতে চাই। আমাদের একজন দর্শক জিজ্ঞেস করেছেন যে আমার ছেলের বয়স প্রায় ১৫ বছর, আমাদের কথা ৮০%ই শোনে না, যা শোনে তাও অনেক বারবার বলার পর এবং চাপ দেওয়ার পর শোনে। এসব নিয়ে খুবই কষ্ট পাই, কিভাবে তাকে কথা শোনাতে পারি? জি, হ্যাঁ। জি, এটা তো আসলে এরকম জেনেরিক জবাব মনে হয় আমার দেওয়া উচিত হবে না। আর হুম আমরা মনে হয় এইটার একটু জবাব এতক্ষণ দিয়েছি, তাই না? হুম 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 বাচ্চাটার সাথে কথা বলা উচিত যে, "তোমার আসলে কি, কি করতে ইচ্ছা করে? আসো, হুম হুম তোমার মতন করে আমরা ১ সপ্তাহ ঘরটা চালাই।" হুম হুম যদি সম্ভব হয়, হ্যাঁ? অনেক সময় দেখা যায় জয়েন্ট ফ্যামিলি অথবা অন্য কোনো ধরনের কারণে হয়তো করা যাচ্ছে না। যে তুমি যা, যা বলবা আমরা সেইভাবে ১ সপ্তাহ ঘরটা করতে পারি। হ্যাঁ? হুম হুম আমি কিছু ছোট, ছোট ভিডিও দেখি। বেশিরভাগ হচ্ছে আমেরিকান টিনেজারদের, ওদেরকে নিয়েই বানানো। তো ও ওদের এটা দেখে, দেখে আমি বাসায় কিছু, কিছু জিনিস করি। হ্যাঁ? আমার বাচ্চাদের বছরে একটা ইচ্ছার সপ্তাহ হয়। যে ওরা যা চাইবে সেটা চাইতে পারবে। কিন্তু হচ্ছে কত টাকার জিনিসের মধ্যে কোন জিনিস চাইলে কত টাকা দামের মধ্যে চাইতে পারবে এটার আমি বাজেট বলে দেই। হুম? হুম হুম এবং হচ্ছে যে ওরা ওদের মতন করে অ্যা হ যা ইচ্ছা চাইতে পারবে, অন্তত বলতে পারবে। এবং হুম জানো খুব মজার, মজার জিনিস বলে বাচ্চারা। একদিন আমার মেয়ে বলে, "আ আমি একটু তোমার মানিব্যাগটা হাতে নেই?" আমি বলছি, "হ্যাঁ।" বলে, "এটা হাতে নিয়ে আমি স্কুল থেকে বাসা পর্যন্ত যাব।" আমার এত মজা লাগছে। হ্যাঁ, আরেকদিন রিক্সায় বসে বলে, "আমি একটু ট্রাকটা ধরে দেখি?" আহা, আমি বলছি, "হ্যাঁ, ধরো, এক্ষুন ধরো।" হ্যাঁ? এখন আরেকদিন বলছে যে, "আমরা রাত্রে খেতে চাই না।" "কি হুম খাইতে হুম চাও?" "আমরা একটু বাইরে থেকে খাবার আনবো।" নিজেরা, নিজেরা কিনে, কিনে। তো আমি বলছি, "সবই জাঙ্ক খাওয়া যাবে না। কিছু সলিড খাইতে হবে।"
হুম, ওরা তারপরে ২ জনে গিয়ে শপিং করে নিয়ে আসছে। পাশেই দোকান থেকে, হ্যাঁ? তো একটু কথা শোনা যায়। আমি জানি না আসলে যে আপা জিজ্ঞেস করেছেন তার কেসটা কি? কিন্তু এই ধরনের একটু আপনি কথা শুনে দেখতে পারেন যে ও আসলে কি চায়। আমার মনে হচ্ছে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। হয়তো ওর মনে একটা রাগ আছে যে আমি যেগুলো বলতে চাই এগুলো তো শুনে না। তাহলে ওদের কথা আমি শুনি না। কারণ আপনারা নিশ্চয়ই কোনো অযৌক্তিক কথা বলছেন না। তাহলে একটা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করতে পারেন। আর যদি মনে করেন যে ব্যাপারটা একটু সিভিয়ার তাহলে আপনারা হয়তো কোনো একজন কাউন্সেলিং এ নিয়ে যেতে পারেন অথবা আপনারা নিজেরা আগে কাউন্সেলিং এ যেতে পারেন যে আমরা ওকে কিভাবে হেল্প করব। হুম। তাই না? জি, মানে মানুষের পার্সোনাল কাউন্সিলিং এর যেরকম কিছুটা ট্যাবু সরে যাচ্ছে এখন বাংলাদেশ থেকে, একইভাবে কিন্তু কাপল কাউন্সিলিং এবং প্যারেন্ট কাউন্সিলিংটাও নর্মাল হওয়া উচিত। জি, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা মানে বড়রা কিংবা বাবা মায়েরা হয়তো রিয়ালাইজ করতে একটু স্ট্রাগল করেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র বাবা মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে বড় করে না, বাচ্চারা নিজেরা নিজেরাও বড় হয়। রাইট, রাইট। মানে যে রাস্তাটা আপনারা দেখাচ্ছেন, বাচ্চার কাজ কিন্তু শুধু সেই পথটা চলা না, সেই পথটা চিনে নেওয়া। সে নিজেও হুম, নিজেদের চেঞ্জের সাথে অনেক স্ট্রাগল করছে। ধরেন আমি জি, আমার ছোট ভাইকে একদিন জিজ্ঞেস করছি, আমার ছোট ভাইয়ের বয়স এখন ঠিক মানে 14, সে 15-এ পা দিয়েছে। আহ, তাকে বলছি যে আচ্ছা, তোমার আমি 2-3 সপ্তাহ আগে যে ভয়েস দেখছি শুনতেছি আর এখন যে ভয়েস শুনতেছি তোমার, এই দুটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। ও বলছে আপু কি আর বলবো, মানে আয়নার সামনে নিজে যে নিজের সাথে কথা বলতেছি, আমার নিজের ভয়েস আমি নিজেই বুঝতেছি না। এটা কি, এটা কেমন, এটা কোন ধরনের চেঞ্জ? তো এই যে মানে সে দেখছে যে সে একজন মানুষ হিসেবে চেঞ্জ হচ্ছে, এটা আমরা যারা ওই সময়টাকে পার করে এসেছি আমাদের কাছে যত সহজ মনে হচ্ছে এখন, যারা এই সময়টা পার করছে তাদের জন্য কিন্তু সহজ না। স্পেশালি না, না, সে যদি একটু ডিফারেন্ট একটা বাচ্চা হয়, সে খুবই এক্সট্রোভার্ট একটা বাচ্চা কিংবা সে খুবই ইন্ট্রোভার্ট একটা বাচ্চা বা অ্যাম্বিভার্ট একটা বাচ্চা, সে তার পার্সোনালিটি চেঞ্জ নিয়ে স্ট্রাগল করছে, তার ফিজিক্যাল চেঞ্জ নিয়ে স্ট্রাগল করছে, তার হরমোনাল চেঞ্জ নিয়ে স্ট্রাগল করছে। আমি যখন আমার পুরো ক্লিয়ার ফেস, একদম বেবি ফেসে যখন প্রথম একটা দুইটা পিম্পল উঠলো, ওই সময় আমি যে পরিমাণ মেন্টালি স্ট্রাগল করেছি 2-3 দিন, এখন দেখা যায় যে লাইফের অনেক বড় বড় কষ্টেও হয়তো অত কষ্ট পাই না। খুব মানে সিলি একটা এক্সাম্পল হইলো কিন্তু খুবই স্বাভাবিক, খুবই সত্যি কথা। বা একটা ছেলে যখন দেখছে যে তার পুরো ক্লিন ফেসের মধ্যে এক জায়গায় খোপলা খোপলা দাড়ি উঠতেছে বা একটা জায়গায় খোপলা একটা মোচ উঠতেছে, তার কাছে জিনিসটা নর্মাল না। জি, এবং সে দেখছে যে যেখানে আমার 10 বছর পর্যন্ত আমার বাবা মা আমাকে অনেক প্যাম্পার করতো, আমাকে কোনো রেসপন্সিবিলিটি দিত না, সেখানে 12-13 বছর বয়সে আসার সাথে সাথে তুই যা একটু বাজার করে নিয়ে আয়, তুই যা একটু ওই আঙ্কেলটার সাথে কথা বলে আয়, কিংবা বাবারা যারা ব্যবসা করেন তারা হয়তো ব্যবসার দু একটা জিনিস বাচ্চাদেরকে দেখাচ্ছেন। এই যে মেন্টালিটি এবং রেসপন্সিবিলিটি চেঞ্জটা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ পার্সোনালি ইন্ডিভিজুয়ালি স্ট্রাগল করে, হুম, যেটা আমরা বাবা মারা অনেক সময় বুঝতে চাই না, বা যারা আমরা তাদের এল্ডার সিবলিংস আছি তারা আমরা অনেক সময় বুঝতে চাই না। আমরা মনে করি যে আমি তো তোমাকে সবকিছু বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমার তো হুম, ভুল করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব লাইফের একটা জার্নি আছে, এই জার্নিটাতে একটা লেভেল রেখে ইন্টারফেয়ার করা উচিত। যদি জি, আমরা এই লেভেলটাকে বাদ দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে আইদার তার কোনো একটা পার্সোনালিটি হ্যাজার্ড তৈরি হবে কিংবা তার কোনো একটা ফিজিক্যাল হ্যাজার্ড তৈরি হবে, যেটা পরবর্তীতে আবার হয়তো আমরা তাকেই দায়ী করবো যে তুমি এরকম হইলা কেন, সেটাই, তোমার তো সেটাই। এখানে এরকম আরেকটা হওয়ার কথা মজার ছিল বিষয় না। আছে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই বাচ্চাটাই হয়তো এই ৩-৪ টা বছর পরে আবার বদলাবে। হুম 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 তখন ওর কি মনে থাকবে? তখন ওর মনে থাকবে যে আমার স্ট্রাগল এর সময়টাতে আমার কাছে কে ছিল? একদম। যেমন ধরো আমার বাচ্চা বলল যে আমি যেহেতু খুবই এক্সট্রোভার্ট, হ্যাঁ? হুম আমার হুম বাসায় অনেক মানুষ আসে। তো মেহমান আসলে আমি এক্সপেক্ট করি যে আমার মেয়ে একটু যাবে কথা বলবে। হুম হুম আবার ছেলে মেহমান আসলে দেখা যায় ওদের বাবা না থাকলে ও একটু বসাইতে হয়। বা ওদের বাবা থাকলেও আমি একটু এক্সপেক্ট করি যে ও একটু গিয়ে বসবে।
তো ওদের ওই সময়টাতে দেখা গেল যে কেউই রাজি না। হুম, ওরা তো তোমার মেহমান। হুম, রুম থেকে বের হবে না। হুম, আমার তো একবার মনে হলো যে কেন বের হবে না? হ্যাঁ, এত বড় সাহস! আমি বলছি এজন্য বের হবে। পরে আমি দেখলাম যে না, এখান থেকে আমি অন্য একটা অ্যাডভান্টেজ নিতে পারি। আমি বললাম ঠিক আছে, তোমার আসতে হবে না। তোমার কাউকে ইভেন একটা সালামও দিতে হবে না। কেউ তোমার ঘরে গিয়ে তোমাকে বিরক্ত করবে না। কিন্তু তুমি আমাকে হাঁড়ি পাতিলগুলো একটু ধুয়ে দিতে হবে। কারণ আমি তো গল্প করব। হ্যাঁ? আচ্ছা, তো দেখা যায় ওই মাশা সময়টাতে আমিও ব্যস্ত থাকবো। এখন ওদের অভ্যাস হয়ে গেছে। ওরা বলে যে, "ওই সময় তো তুমি ওদিকে থাকবা। তাহলে হচ্ছে আমরা তখন একটা কিছু করতে চাই।" হুম, হুম, হ্যাঁ? কোন একটা কাজ যেটা সাধারণত করতে দেই না। যে হয়তো আমরা একটা মুভি দেখতে চাই, একটা ছোট্ট একটা কিছু দেখতে চাই বা একটা কোনো কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে করো। হ্যাঁ? হুম, এখন দেখো আস্তে, আস্তে কিন্তু একটু, একটু করে বদলাচ্ছে। ওদের নিজেদেরই একটা সময় মনে হয় যে ওই রুমে ওরা এত মজা করে কথা বলতেছে একটু উকি দেই। তো আমার হুম, মেয়ে একটু গিয়ে দরজার পাশে দাঁড়ায়। আমি সবাইকে ইশারা দেই যে ও আসছে এটা বোঝারও দরকার নাই। খুব বেশি হ্যালো ওয়েলকাম করারও দরকার নাই। হয়তো একটু সালাম দিল। আমরা সবাই জবাব দিলাম দ্যাটস ইট। হুম, 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 আমার মেয়ের আমি এটা জেনেরিক কথা বলছি যে একটা বাচ্চার তাহলে এটা মনে থাকবে যে আমি একটু প্রাইভেসি চাইছিলাম আমার আম্মুর কাছে। আমার আম্মু আমাকে দিয়েছে। হুম, হুম, আমি একটু চেয়েছিলাম যে আমি দরজাটা লক করব না কিন্তু দরজাটা ক্লোজ করে ঘুমাবো। আমার মা আমাকে সেটা দিয়েছে। তার মানে আমার মা আমাকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে একটা অ্যাডাল্টের মতন শ্রদ্ধা করে। এই সম্পর্কটা যদি কোনোভাবে বিল্ড আপ করে ফেলা যায়, তাহলে এটার আউটপুট যে কি চমৎকার, এটা আসলে বলে বোঝানো যাবে না। ও হুম, যখন বুঝবে যে আমাকে আমার মা একটা বড় মানুষ হিসেবে দেখে, আমাকে আমার বাবা একটা বড় মানুষ হিসেবে দেখে, হুম, হুম, হ্যাঁ? এবং আমার কাছ থেকে আমাকে ওইটুকু শ্রদ্ধাও করে। বাসায় আসা একটা মেহমান যতটুকু শ্রদ্ধা পায়, আমার বাচ্চাও ততটুকু শ্রদ্ধা পায়। আমি মেহমানকে জিজ্ঞেস করি, "চিনি দিব?" আমি ওকেও চাটা ঢেলে জিজ্ঞেস করি, "চিনিটা দিব? চাটা কি হুম, তুমি নিয়ে যাবা না আমি দিয়ে আসবো?" হুম, এটার এটা লাই দেওয়া না। এটা রিটার্ন পাওয়া যাবে। হুম, হুম, কিন্তু একটা বাচ্চা এটা চাচ্ছে। এটা তার হয়তো ওই সময়টার কিছু দিনের একটা অভ্যাস। পরে হয়তো সে আবার নরমাল হয়ে যাবে। কিন্তু ওর না এই কথাটা মনে থাকবে যে আমার পাশে কে ছিল। তাই না? তো এই জায়গাটায় একটু ঢুকে যেতে পারলে ভালো শুরুতে। আর যারা হয়তো আমরা শুরুতে যাই নাই এরকম বা যারা এভাবে ভাবি নাই, অ্যা ইটস নেভার লেট। কিন্তু হুম, হুম, একদিনে না। তাই না? আমি আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি আমাদের কিছু, কিছু আচরণে পরিবর্তন আনতে পারি। আবার অনেক সময় দেখবা যে কোন একজন আত্মীয় বাসায় আসলে পিঞ্চ করে কথা বলে। আমার বাচ্চাটা তার হুম, সামনে যেতে চাচ্ছে না। হুম, হুম, আমার তাকে ফুল প্রোটেকশন দেওয়া উচিত। লাগলে আমি ওই আত্মীয়ের সাথে অন্য জায়গায় দেখা করব। কারণ সে আমার বাসায় আসলে আমার বাচ্চাকে ইরিটেট করে। হুম, তাই না? কিন্তু আমি কিছুতেই তাকে দিব না আমার বাচ্চার প্রাইভেসি নষ্ট করতে। আমার বাচ্চাকে আঘাত করতে, আমার বাচ্চার পার্সোনালিটি কে আঘাত করতে। তাই না? তাহলে এইটা যখন আমরা তাকে একটা রেসপন্সিবল অ্যাডাল্ট হিসেবে তৈরিও করব, একই সাথে তাকে সে যা পাবে এটা আগে দিয়ে দিব। সেই শ্রদ্ধাটা। এটা হুম, হুম। আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারে। যেটা আপনি বললেন ম্যাম যে একজন অ্যাডাল্টের মতো বা একজন রেসপেক্টেড পার্সনের মতো তাদেরকে ট্রিট করা, এটার আরেকটা রেজাল্ট কি দাঁড়ায় যে ধরেন যেমন কিছু কিছু কথা পড়েছিলাম একটা জায়গায় যে সে একজন মেয়ে হিসেবে আমার বাবা ধরে নিলাম যে কখনো আমাকে নাইট আউটের জিনিসটাতে মানে খুব একটা পছন্দ করেন ফ্রেন্ডস নাইট আউট গার্লস নাইট আউট, যে আপত্তি করেছেন যে এই জিনিসটা করো না বা এটা ভালো না বা এটা করলে এই প্রবলেম হইতে পারে। সেই সময় হয়তো আমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু সেই একই বাবা কোনোদিন আমার ফোনটা ধরে চেক করেন না। এটা আমার ভালো লাগার বিষয়। রাইট, রাইট, রাইট। এক জায়গা থেকে তিনি আমাকে প্রোটেক্ট করছেন, আরেক জায়গা থেকে তিনি আমাকে একে স্বাধীনতা এবং তার উপরে প্রাইভেসি দিচ্ছেন। জি। আবার একজন মেয়েকে একটা মানে মেয়ে সন্তানকে কিংবা একটা ছেলে সন্তানকে যদি রেসপেক্টেড ওয়েতে ট্রিট করা হয় বা একজনকে যদি ভালোবাসা দেওয়া হয় ইন আ ব্যালেন্সড ওয়ে কিংবা একজনকে যদি শাসন করা হয় ইন আ ব্যালেন্সড ওয়ে, এটা তার পার্সোনালিটিকে কিভাবে ডেভেলপ করবে সে পরবর্তীতে কোনো একটা ম্যানিপুলেশনের মধ্যে যে সে মানে বিট্রেড হবে না। রাইট, রাইট, সে রাইট, জানে যে আমি কি ডিজার্ভ করি, আমার রাইট, ওয়ার্থ কত।
আমি কোনটাতে পারমিশন দিব, কোনটাতে পারমিশন দিব না, আমার সাথে কিভাবে কথা বলা যায়, কিভাবে কথা বলা যায় না, এটা সে শিখবে ওই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে। এটা আর যদি এটা শুধুমাত্র না তার হয়, হুম? না হয়, আর যদি এটা না হয় তাহলে অনেকেই ধরেন একটা বাচ্চাকে যদি একটা ইনফেরিয়রিটির মধ্যে যদি বড় করা হয়, ওই বাচ্চাটাই যখন বড় হবে কারো একটু সুন্দর কথা শুনে সে বিট্রেড হয়ে যাবে, যে আচ্ছা রাইট। আমার সাথে তো সারা জীবন এত সুন্দর করে কথা বলা হয়নি, তার মানে সেই মানুষটা যেহেতু আমার সাথে সুন্দর করে কথা বলছে, আমাকে একটু আগায় দিচ্ছে, একটু একটা সুন্দর স্মাইল দিচ্ছে বা ছোটখাটো একটা গিফট এনে দিচ্ছে, সে হি অর শি উইল সেটেল ফর দ্য বেয়ার মিনিমাম। রাইট। সে হয়তো তার চেয়ে অনেক অনেক বেশি ডিজার্ভ করে, কিন্তু যেহেতু তাকে ওই আন্তরিকতাটা দেখানো হয়নি, ওই ইম্পর্টেন্সটা তাকে তার পুরো লাইফ দেওয়া হয়নি, সে ওই ছোটখাটো বিষয়টা নিয়েই সন্তুষ্ট হয়ে বসে থাকে। আবার একইভাবে একজন আরো ডিগনিফাইড বাচ্চা যে হয়তো লাইফের 15-20 বছর পর্যন্ত তার ফ্যামিলির বিভিন্ন মেম্বার কিংবা অন্তত পক্ষে তার বাবা মা ভাই বোনের কাছ থেকে ইম্পর্টেন্স দেখেছে, তাকে কিন্তু আপনি সহজে ইনসাল্ট করতে পারবেন না, বা আপনার ইনসাল্ট গুলো তার গায়ে লাগবে না। কিংবা আপনি যদি তার সাথে কোনো একটা বিশ্বাসঘাতকতা করেন, তাকে কোনোভাবে বিট্রে করেন, সে খুব ভেঙে পড়বে না, হুম, কারণ সে ওই জিনিসটা জানবে যে কোন মানুষটা টক্সিক, কোন মানুষটাকে বিশ্বাস করা যায়, কোন মানুষটা আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, কোন মানুষটা আমাকে ইউজ করছে। এই ডিফারেন্স গুলো সে তখন করতে পারবে, কিংবা সে রাইট, তার আশেপাশে রাইট। একটা শিল্ড তৈরি করে ফেলতে পারবে যে আমার আমার কাছের মানুষ হতে গেলে এই বিষয়গুলো খেয়াল করে আমার কাছের মানুষ হতে হবে, হুম, তাছাড়া আমি এই ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে নিব না। কারণ এট দ্য লাস্ট আমাদের লাইফের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট 100টা ফ্রেন্ড বানানো না, 5টা খুব লয়াল, একদমই টক্সিক না, খুব হেলদি ফ্রেন্ড বানানো এনাফ। রাইট, রাইট। জি, এটাই খুব অনেক, অনেক বড় সত্যি কথা। তুমি অনেক ভারী একটা কথা বলে ফেলছো। আমি অনেক চিন্তা করতে হচ্ছে। এটা খুব সত্যি কথা। এবং আমি এটার ম্যাল প্র্যাকটিস গুলো আসলে দেখি যে, একটা মেয়ে যখন বকা খেয়ে, খেয়ে একটা ছেলে যখন বকা খেয়ে, খেয়ে বড় হয়, তখন বাইরে গিয়ে যখন সে একটা মিসট্রিটমেন্ট পায়, সে মনে করে এর এমন কি? এমনই তো হ্যাঁ, এটা হয়। তো ঠিকই করছে মনে হয়, হয়তো আমার হ্যাঁ, মধ্যেই ভুল ছিল। হ্যাঁ, এবং এটা জেনারেশনাল ব্যাগেজ হিসেবে সে তার বাচ্চার সাথেও করে। হুম 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 তাই না? এটা এটা প্রবাহিত হতে থাকে এবং সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে সে কিন্তু এটা অন্যায় ভেবে করে না। সে তো হুম হুম এটাই নরম ভেবে করে। যে এমনই তো হইতে হয়। তোমার মনে হুম আছে মিনাতে যে ওই যে মিনাকে ডিম দেয় না, রাজুকে দেয়। হুম তো হুম 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 রাজু মিনার দাদিটা বলে এমনই তো হইয়া থাকে। হুম 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 মানে এই কথাটা আমার খুব কানে বাজে, তাই না? এক্স্যাক্টলি। এটা কি কিন্তু অন্যায় ভেবে করে নাই। হুম ওরা হুম মোটেও মিনাকে কম ভালোবাসে না। কিন্তু ওরা মনে করে যে এটাই সিস্টেম। হুম হুম। এরকমই হওয়ার কথা। তাই না? খুব ভয়ানক ব্যাপার। জি, আমাদের আজকের দর্শকদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমাদের এরকম কিছু কেস স্টাডি করা দরকার মনে হয়, জি, আহ, বা হচ্ছে কিছু স্টোরি শেয়ার করা দরকার, যেটা হয়তো আমরা রিসার্চের মাধ্যমে বের করে আনতে পারবো, কেস স্টাডির মাধ্যমে বের করে আনতে পারবো। জি। আচ্ছা ম্যাম, আপনি তো একজন টিনেজ মাদার, আপনার টিনেজের নিজস্ব মাথা। এক্সপিরিয়েন্স, টিনেজের মাদার, হুম, তো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো কিরকম, মানে আপনি এ ধরনের কোনো ইনসিডেন্ট আছে যেটা আমাদের আজকের বিষয়ের সাথে খুব সুন্দরভাবে যায়? আচ্ছা। আমি একটা কথাই বলব, সাপোর্ট ইউর চাইল্ড। হুম এটার উপরে কোনো কথা নাই। হ্যাঁ? এখন আমার ছেলে এখনো ১৩, আমি হয়তো আরো শিখবো। তখন আরো কথা বলতে পারবো বা আরো বুঝবো। কিন্তু আর মেয়ে ১৫। কিন্তু আমি এখন বলতে চাই যে আপনার বাচ্চাটাকে সাপোর্ট করেন। এখন সাপোর্ট মানে কিন্তু সবসময় লাই দেওয়া না। হুম আবার সাপোর্ট মানে সবসময় তার হয়ে মানুষের সাথে ঝগড়া করে আসাও না। তাই না? একটা ব্যাপার হচ্ছে একটা ঘরে কিছু নিয়ম থাকতে হয়। সেই নিয়মগুলাকে আমিও শ্রদ্ধা করব। হুম হুম হ্যাঁ? যেমন আমার বাচ্চার সাথে আমার মেয়ে যখন একটু বড় হইল তখন ও চাচ্ছিল ওর ফ্রেন্ডের বাসায় যাবে। হ্যাঁ? বা ধরো অমুক আত্মীয়ের বাসায় একটু থাকতে যাবে। তো আমি বলতাম, "বাবারে, একটা গ্রাউন্ড রুল হচ্ছে যে বাসায় তোমার মা মাহরাম না এমন পুরুষ মানুষ আছে, সে বাসায় আমি তোমাকে রাতে থাকতে দিব না।" হুম 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 হ্যাঁ? ইভেন আমার নিজের জন্যও এটা ঠিক না। হুম হুম তাই না? তখন হচ্ছে
সে একটু চিন্তা করলো যে তাহলে ওই বাসায় আমি থাকতে পারবো, ওই বাসায় আমি থাকতে পারবো না। হ্যাঁ? আচ্ছা। এরপরের ডিসিশন গুলা কিন্তু আমি আর নেই নাই। এরপর ডিসিশন গুলা ও নিয়েছে। এরপর আরেকটা পর্যায়ে এসে ও যখন ফ্রেন্ডদের বাসায় যাইতে চায়, তখন আমি বললাম যে, "আমি রাইট আওয়ে তোমাকে নিচে গিয়ে দিয়ে আসবো বা দরজার বাইরে গিয়ে দিয়ে আসবো, এটা হবে না। আমি ওই বাসায় যাবো, আমি দেখবো তোমরা কি করবা।" তো হুম, এইটাতে ১ম খুব লজ্জা পাইছে। হুম, তারপর হুম, আমি ভাবলাম যে এইটা লজ্জাটা কাটানোর জন্য আমি ওর বান্ধবীর মাকে ফোন করছি। যে, "আপনি কি বানাবেন? আমি একটা কিছু আনি। হুম, তাহলে আমার হুম, বাচ্চাটার একটু কনফিডেন্স বাড়বে।" তাই না? তারপর আমি একটা আইটেম নিয়ে গেছি। নিয়ে গিয়ে হচ্ছে ওখানে দিয়ে আসলাম। ওর যেহেতু আমার হাতে একটা বাটি ছিল, আমি একটু ঢুকে ড্রইং রুমটা পার হয়ে ডাইনিং রুম পর্যন্ত গেলাম। হুম? তখন আমার মেয়ে আমার ওর বান্ধবীর সাথে পরিচয় করায় দিল। অ্যা একদম ওরা কোথায় খেলবে ওই বেডরুম পর্যন্ত দেখে আসছি। কারণ আমার তো এটা দায়িত্ব। এবং আমার হুম, মেয়েকে আমি কোনদিন এটা বলি নাই যে এই নিয়তে না যে দেখি তোমরা এখানে কি করতে আসছো? আমি দেখে যাই তো কিছু করতে পারবা নাকি? ভাই আমার সামনে বসেই আমার মেয়েটা আল্লাহ মাফ করুক, আমার সন্তান আমার ২ হাতের মধ্যে বসে দুনিয়ার ওয়ার্স্ট কাজটাও করতে পারে। এটা আমি জানি। 100%। তাই না? সুতরাং সেক্ষেত্রে আমি যে ওকে পাহারা দিয়ে কুলাইতে পারব না এটা ও জানে আমিও জানি। রাইট? তো আমি এই গ্রাউন্ড রুল গুলা মেইনটেইন করি এবং কারোর ক্ষেত্রেই ছাড় দেই না। হুম, হুম, আমার বোনের বাসার ক্ষেত্রেও ছাড় দেই না। হুম, হুম, হ্যাঁ? সুতরাং এইটার ব্যাপারে ও যখন জানে, ও আস্তে, আস্তে নিজের চারপাশে ওর এই শিল্ড গুলা তৈরি করতে শিখেছে। কেউ যখন বলে তখন বলে যে, "তোমার আম্মুকে একটু বইলো আমার আম্মুর নাম্বারটা রাখো, আমার আম্মুকে একটু ফোন করতে। আমার আম্মু আবার একটু গিয়ে দেখে আসবে, নাইলে আমাকে দিবে না।" আমি যাবো আচ্ছা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? এখন এটাকে হয়তো আমার মেয়ে পজিটিভলি নিয়েছে। যার বাচ্চা এভাবে নিবে না তার হয়তো আরেকটা স্ট্র্যাটেজি তে যাইতে হবে। হুম? আ তো এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এইটা আমার কাছে একটা উপায় যে আমি এই বাচ্চাটাকে সাপোর্ট ও যেন বুঝে যে ইনি আমার ভালো চায়। খালি সবকিছুতে না, না করে দরজা বন্ধ করে না। হুম, হুম, দ্যাটস ইট। এটা যদি বুঝে আমার আর কিছু করার নাই। এই বয়সটাতে আমি ওকে আর কোন ইনপুট দিব না। সেটাই। তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে যারা কমেন্টে বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করছেন, আমি একটা কথা বলতে চাই। একাডেমি 21 এর পেইজে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। শিওর। আমাদের এমন চাইল্ড সাইকোলজিস্ট আছেন, আমাদের সাথে আমাদের টিমে এমন সাইকোলজিস্ট আছেন বা কাউন্সেলর আছেন, যারা আপনাদের সাথে কথা বলবে, আপনাদের রিলেশনশিপ নিয়ে, আপনাদের টিনেজ বাচ্চাদেরকে নিয়ে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। এটা অনলাইনেও হতে পারে বা আপনারা গিয়ে ফিজিক্যালি তাদের সাথে কথাও বলতে পারেন। হুম, হুম, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পেইজে মেসেজ দিবেন। কারণ এরকম ওপেন প্রোগ্রামে আপনার কেসটাকে পুরোপুরি হ্যান্ডেল করা আমাদের একে তো ক্যাপাসিটি না, আর হচ্ছে এটা আসলে উচিতও না। এটা আপনার প্রাইভেসির জন্যও উচিত না, তাই না? হুম, আমার হুম, আপনার হুম। কাছে আরো অনেক কিছু জানতে হবে। তারপর আপনার সাথে কথা বলতে হবে। তো সুতরাং আপনারা একাডেমি 21 এর পেইজেই আমাদের সাথে সরাসরি আপনাদের সমস্যাগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন। এক্সাক্টলি। একটা ছোট এক্সাম্পল আপনি যে প্যারেন্টিং স্ট্র্যাটেজিটা বললেন এটার সাথে আমি একটু শেয়ার করতে চাই যেটা আমি আমার আব্বুকে করতে দেখেছি। আহ, মানে ধরেন আপনি আপনার মেয়ের সার্কেলে যত সহজে অ্যাক্সেস করতে পারবেন আপনার ছেলের সার্কেলে আপনার অ্যাক্সেস করাটা কিন্তু একটু কঠিন। তো আমার আব্বু যেটা করতেন যে প্রত্যেক বছর অন্ততপক্ষে একবার বা দুইবার যারা আমার ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে আমার রেগুলার বেসিসে দেখা হচ্ছে, প্রাইভেট পড়তে যাচ্ছি একসাথে বা কথা বলতেছি বা ক্লাসে একসাথে সময় কাটাচ্ছি, আমি এখন বড় হওয়ার পরে আমার ছোট ভাইয়ের এই ইনসিডেন্ট গুলো নিয়ে যখন আমার কাছে গল্প করে আমি বুঝি যে বড় হিসেবে ছোটদের এই গল্পগুলো শোনা কোনো না কোনো পর্যায়ে যে খুব বোরিং হয়ে যায়। কিন্তু আমার আব্বু কারণ তুমি খুব সব জানো, আগ্রহ। জি। সব জানো। হ্যাঁ, আমার আব্বু খুব আগ্রহ নিয়ে এই গল্পগুলো শুনতেন এবং যেহেতু আগ্রহ নিয়ে শুনতেন মানে আমাকে অন্ততপক্ষে ওভাবে শো করতেন, আমি তাকে আরো বলতাম যে জানো এটার পরে এই কথা হয়েছে, এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে। তো যার কারণে আমার সার্কেলে মোটামুটি কি হচ্ছে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে আমি এসে আব্বুকে সবকিছু না বললে আমার ওই দিনের মানে খাবার হজম হয় না, এই টাইপের একটা অভ্যাস। আর আরেকটা কাজ করতেন যে আমার ক্লোজ সার্কেলকে নিয়ে আব্বু বসতেন, মানে ওখানে আর কোনো প্যারেন্ট থাকতো না, শুধু আব্বু থাকতেন।
এবং কোনো একটা রেস্টুরেন্টে দাওয়াত হইতে পারে, আব্বুর অফিসে দাওয়াত হইতে পারে, বা আমাদের বাসায় দাওয়াত হইতে পারে। শুধুমাত্র আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আব্বু বসতেন, এবং যেহেতু আমার আব্বু হচ্ছে চাইল্ড অর্গানাইজার, উনি চাইল্ড সাইকোলজির সাথে খুব সুন্দরভাবে রিলেট করতে পারেন। দেখা যায় যে আমার ফ্রেন্ডরা আমার আব্বুর এই পরিমাণ ফ্যান হয়ে যায় যে পরবর্তীতে আমার সাথে দেখা হইলে আমাকে কেমন আছিস জিজ্ঞেস করার আগে আঙ্কেল কেমন আছে জিজ্ঞেস করে। এইটা কি হয়েছে যে আমার সার্কেলে আমার আব্বুকে এমন একটা মানে ইজি অ্যাক্সেস দিয়ে দিয়েছে যে আমার সার্কেল নিজে নিজেই ফিল্টার আউট হয়ে গেছে তারপরে। তো এটাও অনেক বাবা মা করতে পারেন আর কি। সেটাই, সেটাই। না এখন সবার যে পার্সোনালিটি সেরকম হবে সেটাও না। হ্যাঁ? মানে এটা একটা স্ট্র্যাটেজি এক্সাম্পল। জি, মানে তোমার আব্বু যেরকম প্রভাব বিস্তার করতে পেরেছেন, ওই জায়গাটায় যদি নাও যাই, হুম হুম তাও যেমন আমার বাসায় যখন বাচ্চারা আসে আমি একটু ভয় পাই আসলে। যে আমার মনে হয় আমি রিজেকশন ভয় পাই তো। আমার আহা, মনে হয় কোনদিন যদি আমাকে আমাকে একটু যে ইস! বেশি কথা বলে এরকম মনে করে আমারও খারাপ লাগবে। বা দরজাটা বন্ধ হয়ে গেল। তো আমি ওদেরকে একটু হ্যাঁ, ঠিক আছে আমার বাসায় আসবে, কাজ করবে। গত বছর যেটা হইল যে ওরা এই তো ২৪ এই ওরা ঠিক করলো, আমার মেয়ে ঠিক করলো যে ওরা সবাই মিলে ইয়ে করবে, শাড়ি পরবে। হুম হুম এই ৭ টা মেয়ে আমার বাসায় এসে কেউ কিচ্ছু আনে নাই। আমার সমস্ত জিনিসপত্র নামায় সে শাড়ি পরলো এবং সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে এই ১-১.৫ ঘন্টা পরে আমি রুমে ঢুকে দেখি সবগুলার আঁচল উল্টা দিকে। কি হয়েছে? বলে আমরা আয়নায় দেখে, দেখে শাড়ি পরছি। আমি তো এখন হাসবো কিনা, হাসলে ওদের ইনসাল্ট লাগে কিনা, কতক্ষণ চেপে রাখছি। এরপরে তো ভাই পারি না আর। আমার একদম মানে স্রোতের মতো বের হয়ে গেছে। বলছি, হুম "এটা হুম। কি সব?" বলে, "আন্টি এখন ঠিক করে দেন।" তখন রোজা ছিল। আমি বলছি, "আমি ইফতার ৭টা বানাবো না মিনিট আমি পারে এগুলা ঠিক করব।" করা। হ্যাঁ, আমি বলছি, "আমি ইফতার বানাবো না তোমাদের সাথে এগুলা করব। আমি কিচ্ছু পারব না। পারলে নিজেরা করো। একবার যে পড়তে পারছে সে আরেকবারও পড়তে পারবা।" এরকম করছে, হ্যাঁ? আবার ছেলের প্রোগ্রাম হলে দেখি ও একটু অন্যরকম করে। ও বারবার গিয়ে একটু আমার পাশে দাঁড়ায়। তো আমি জিজ্ঞেস করি, "কি হইছে?" "না এমনি, তুমি কি করো?" আমি বলি, "কি খেতে দিব এটা জানতে চাস?" বলে, "হ্যাঁ।" জি, "তোমার কোনো সাজেশন আছে?" বলে, "তাইলে আমি এটা নিয়ে আসি?" আমি বলছি, "আচ্ছা আনো।" হ্যাঁ? আচ্ছা। আবার বলে, "একটু দুধ চা বানায়ও।" ও সাধারণত দুধ চা খায় না কিন্তু দুধ চা খুব পছন্দ করে। তো বলে আচ্ছা। যে, "একটু দুধ চা বানায়ও।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" হ্যাঁ? তো আমি ওদেরকে একটু মিশতে দেই। কারণ আমি আপুর মতন এই সাহসটা আমার নাই হয়তো। যাদের আছে তারা ডেফিনিটলি এই সাহসটা করা উচিত। আর যাদের নাই তারা আমরা অন্তত এইটুকু করতে পারি। এটা যেন ওর ফ্রেন্ডদের জন্য একটা কমফোর্টেবল জায়গা হয়। হুম হুম কিন্তু হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে দেখছি। এটা একটু বুঝাইতে হুম হবে। তাই না? একেবারে দরজা লক করে নিজেরা বসে গল্প করবে বা একটা ডিভাইস নিয়ে বসবে। এটা আমি করতে দিব না এবং এটা আমি আগে আমার বাচ্চাকে বলে রাখবো। হুম যে হুম কেউ কোন ডিভাইস আনতে পারবে কিনা বা ওদের প্রাইভেসি আমি কতটুকু দিতে চাই, এটাতে তোমরা একটু ঠিকঠাক মতো থাকবা। এরপরে তোমরা অন্য দিক দিয়ে যা, যা ফ্রিডম চাও এটা আমি দিচ্ছি। কি খেতে চাও আমি বানায় দিচ্ছি। কি পড়তে হুম চাও হুম আমি যতটুকু পারি আমি হেল্প করছি। কিন্তু তোমাকে ওইটুকু আমাকে করে দিতে হবে। তাই না? তো এইটা আমার মনে হয় শুরুতে একটু নিজেদেরকে একটু আমি নিজেও তো আসলে জানি না যে what should be done. আমার ফ্রেন্ডরা জীবনে বাসায় আসে নাই। হুম সেই হুম হয়তো কলেজে ওঠার পরে আসছে। হ্যাঁ? হুম ও when I'm 17 হুম হুম আমার মেয়ে তো আরেকটু আগে চাইতেছে। এই বয়সে ওর সাথে কি করা উচিত এটা তো আমিও শিখতেছি। তো শুরুতে আমি খুব ফার্ম রুল দেই না। আমি একটু অবজার্ভ করি। যে ওরা আসলে হুম কতটুকু হজম করতে পারবে। বা আসলে ওদের মধ্যে এরকম ২-১ টা এরকম আছে কিনা যেগুলো একটু বেশি দুষ্ট। সাধারণত এরকম থাকে, তাই না? যে গ্রুপের মধ্যে বাকিগুলা কয়েকটা ভদ্র আর হয়তো ১ টা ২ টা এমন মিসচিভাস থাকে এগুলার কারণে টিচারের কাছে বকা খায়, কালার হয় কিন্তু এরা আবার ছাড়তেও পারে না, মায়া লাগে। হ্যাঁ? তাহলে আমাকে ওদের সাথে সাপোর্ট হয়ে থাকা উচিত এমনভাবে যে, যেন ওরা ফিল করে যে আমি কোন বিপদে পড়লে তো ঠিক আম্মুর কাছে যাবো। আর আগে যে প্রিকশন গুলা নিয়েছে এগুলাকে যেন শ্রদ্ধা নিয়ে মেইনটেইন করে। আমার থেকে চুরি না করে। এটা খুব কঠিন। কিন্তু আমার মনে হয় একটু সময় দিয়ে চেষ্টা করলে আমরা পারব। আমাদের কমিউনিকেশনটা যদি ঠিক থাকে, আমরা যদি একটু কথা বলি। ঠিক আছে? বাবা মা হওয়া একটা লাইফ লং পিএইচডির জন্য সাইন আপ করার মতন।
আল্লাহ মাহবুব জানেন এবং এইটাতে কোনো সুপারভাইজার নাই। সুপারভাইজার ছাড়া পিএইচডি বুঝছো? সেটাই। quite tough I think. মানে রিসার্চ সবসময় থাকে। বাচ্চার ১ বছর করে বয়স বাড়ে, রিসার্চের মানে পরিধিটা তত বাড়তে থাকে আরকি। আমরা আমাদের প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম। আমাদের প্রোগ্রাম নিয়ে একটু শেষ কথা রাখার জন্য অনুরোধ করছি আপনাকে। আমাদের বছরের শেষ প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর গেল। অনেকগুলো বিষয় নিয়ে কথা হইল। একাডেমি 21 2025 এও একইভাবেই ইনশাআল্লাহ আরো সুন্দর পরিধিতে সবকিছু কন্টিনিউ করবে। সবাইকে একাডেমি 21 এর পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং ইনশাআল্লাহ আগামী বছরটাও আমাদের জন্য সুস্থতা এবং শান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ। জি। জি। আমিও শেষটাতে 2024 এর কিছু অনেকগুলো স্মৃতি মনে পড়ছিল। আমরা একাডেমি 21 এ বেশ কিছু প্রোগ্রাম করেছি। আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি অনুরোধ করব 25 এ আপনারা কি, কি বিষয়ে কথা বলতে চান সেগুলো নিয়ে আমাদেরকে জানাবেন। আপনারা যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, আমাদের সাথে বসতে চান সেটাও জানাবেন। আর কাউন্সেলিং কিংবা সাইকোসোশ্যাল হেল্পের জন্য কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার হলে আমাদেরকে পেজে জানাতে পারেন। আমরা বেশ কয়েকটি সাইকোসোশ্যাল থেরাপি সেন্টারের সাথে কানেক্টেড আছি। আমরা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী একজন এক্সপার্টের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলেছি, বাবা-মা এবং টিনেজ সন্তান, এখানে নিজেদের টিনকে মাথায় না রেখে আমরা বাবা-মা হিসেবে আমাদের টিনকে সাপোর্ট করার জন্য একটু শুরু থেকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ? এটাকে আমরা বলতে পারি ওই যে চিকিৎসার থেকে সাবধান থাকা ভালো। হ্যাঁ? যেন একদম খারাপ অবস্থাটা হয়ে গেলে আমাদের যেন এক জায়গায় সাহায্যের জন্য যেতে না হয়। এটার জন্য আমাদের যাদের বাচ্চা হচ্ছে বা আমরা বিয়ে-শাদী করার চিন্তা করছি, এরকম অবস্থায় যারা আছেন তাদেরও একটু চিন্তাভাবনা করা উচিত, রিয়ালিস্টিক চিন্তাভাবনা করা উচিত যে আমরা আমাদের সন্তানের সাথে কেমন বাবা-মা হতে চাই এবং এই রাস্তাটা যেহেতু অজানা, তাহলে এখানে নিজেদেরকেও অনেক স্পেস দিতে হবে, আমাদের বাচ্চাদেরকেও অনেক স্পেস দিতে হবে। আমি কোনোদিন অন্য কোনো একটা প্যারেন্টের 100% প্যারেন্টিং স্টাইলকে কপি করে আমার লাইফে পেস্ট করতে পারবো না। কারণ দুনিয়ার কোনো সম্পর্ক আরেকটা সম্পর্কের মতন হুবহু তৈরি হয় না। সেক্ষেত্রে আমারটা যেহেতু একদম ওভেন ফ্রেশ একটা নতুন রিলেশনশিপ, একটা নতুন লাইফ, আমাকে আমারটার জন্য চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, তার সাথে কাজ করতে হবে। আমি এটার জন্য কারো কাছে পরামর্শ চাইতে পারি। যারা এখানে ১ ঘন্টা ধরে আমাদের কথা শুনেছেন, আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ২০২৪ এ আপনাদের সাপোর্টে আমরা এতদূর এসেছি। আ আগামী বছরেও আগামী অনেক দিন আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শেষ করছি। সবাইকে সালাম জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।